শুভ সকাল। একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার। আজকে যথারীতি ফিন্যান্স প্রথম পত্রের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আমরা ইতিমধ্যেই আমাদের সর্বশেষ অধ্যায় অর্থাৎ অধ্যায় 9 ঝুঁকি ও মুনাফার হার এই চ্যাপ্টারটির আলোচনা শুরু করে দিয়েছি এবং এই চ্যাপ্টারের আলোচনার মধ্যেই আমরা গত ক্লাসে ঝুঁকির বেশ কিছু শ্রেণী বিভাগ দেখেছি, ঝুঁকির সাথে বিনিয়োগের সম্পর্ক দেখেছি, অনিশ্চয়তা এবং ঝুঁকির সম্পর্ক বা পার্থক্য সেটা নিয়েও কথা বলেছি। তো আজকে মূলত আমরা কিছু মেইন ম্যাথ যেগুলো আমাদের পরীক্ষার জন্য আসে তারই একটা ম্যাথের অংশ দেখাবো। এখানে মূলত তিনটা বা চারটা ম্যাথ আছে। তো আমরা প্রথম যে ম্যাথটা আমাদের পরীক্ষার জন্য আসতে পারে সেই টাইপের একটা ম্যাথ আজকে আমরা করব, সেটা দেখব এবং ঝুঁকিও কিছুটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিজনেসের ক্ষেত্রে। তো সেই গুরুত্বগুলা কি কি সেটা নিয়েও একটু কথা বলবো। তো প্রথমত আসি ঝুঁকির গুরুত্ব। একটা বিজনেসের ক্ষেত্রে ঝুঁকি কেন গুরুত্বপূর্ণ? সঠিক পরিকল্পনা প্রণয়ন। তো ঝুঁকি না থাকলে আমার সঠিক পরিকল্পনা হবে না। একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ঝুঁকি শব্দটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তার সাথেও ঝুঁকি জড়িত। ফলে ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নের সময় ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহর বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে প্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচা যায়। অর্থাৎ ভবিষ্যতের কোনো সম্ভাব্য ঘটনাগুলো কি কি হইতে পারে সবগুলাই কিন্তু আমার বিচার বিশ্লেষণ করব যদি ঝুঁকি থাকে। ঝুঁকি আছে বলেই কিন্তু আমরা এই বিচার বিশ্লেষণগুলো করি। আর এই বিচার বিশ্লেষণগুলো করি বলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই অপ্রত্যাশিত ক্ষতি থেকে মুক্তি পাই যদি আমরা বিচার বিশ্লেষণটা ঠিকভাবে করি। তাই ব্যবসায়িক ঝুঁকি হ্রাসের জন্য আমার পরিকল্পনা সঠিকভাবে প্রণয়ন করা উচিত। অর্থাৎ যদি কোনো ঝুঁকি না থাকতো তাহলে কি আমরা যা ইচ্ছা করতে পারতাম? ঝুঁকি ব্যবস্থাপনা সঠিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ঝুঁকি সম্পর্কিত তথ্যাবলী সংগ্রহের মাধ্যমে ঝুঁকির পরিমাণ হ্রাস ও ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তো অর্থাৎ ঝুঁকি আছে বলেই আমরা কিন্তু একটা কিছু করার আগে ভাবি, কারণ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা সেই ভাবনাটাই আর করতাম না। ঝুঁকি স্থানান্তর, এটা খুব ইম্পর্টেন্ট। তো ঝুঁকি ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ঝুঁকি ডাইভার্সিফিকেশন, অর্থাৎ ইংলিশে আমরা এটাকে স্থানান্তরটাকে ডাইভার্সিফিকেশন বলি। তো ঝুঁকিকে আমি ডাইভার্সিফাই করে ফেলবো, কমায় ফেলানোর জন্য আমরা সেটাকে ডাইভার্সিফাই করি, অর্থাৎ তিনটা চারটা ইনভেস্ট করি, পোর্টফোলিও যেটা আমরা গতদিন বলছি। তো দ্যাট ইজ ডাইভার্সিফিকেশন। যদি কোনো ব্যবসার ঝুঁকি পরিমাণ বেড়ে যায় তখন সে ঝুঁকির একটি অংশ সে অন্য প্রকল্পে স্থানান্তর করে ঝুঁকি হ্রাস করতে পারে। দেখা যাচ্ছে যে সাপোজ আমার কোভিড এর কারণে হয়তো বা রেস্টুরেন্ট গুলার যদি এক্সাম্পল দেই, তো রেস্টুরেন্ট গুলার কি হচ্ছে, অফলাইন সেল কমে গেছে, তাই না? তো এখন ডাইভার্সিফাই করে অনেক ছোট ছোট দোকানও কি করছে, অনলাইন ফরম্যাটে ফুড পান্ডার সাথে অ্যাড হয়েছে, পাঠাও ফুডের সাথে অ্যাড হয়ে গেছে। তার মানে কি, সে ঝুঁকিটা কমায় ফেলছে, সে অনলাইন ডেলিভারি করতেছে। তাতে কি তার বিজনেসের যে লসটা, যে লোক আইসা আইসা কিনতো সেটা কমে যাচ্ছে বলে সে ওই বিক্রিটা বাড়ানোর জন্য সে আরেকটা ওয়ে বের করে নিছে, তার রিস্কটা ডাইভার্সিফাই করে ফেলছে। ফলে প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। দেন প্রতিরোধ, এটা একটু বানানটা ভুল হয়েছে, প্রতিরোধ হবে আর কি, তয় রস্বীকারটা পড়ে নাই। তো যদি ঝুঁকি ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে ব্যবসায়িক অনিশ্চয়তা সম্পর্কে আমরা পূর্বেই নিশ্চিত হয়ে যাব এবং সেই অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে ব্যবসার ক্ষয়ক্ষতি দূর করতে পারবো। বাজার চাহিদা অনুমান করা। একটি ব্যবসা প্রতিষ্ঠান তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জনটা নির্ভর করে মূলত পণ্যের বাজার চাহিদার উপর। বাজারে যদি পণ্যের চাহিদা না থাকে তাহলে কিন্তু সে সেই পণ্য বিক্রি করতে পারবে না। তো ফলে বাজারে ব্যবসা শুরুর পূর্বেই প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্যের বাজার সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং বাস্তবসম্মত চাহিদা অনুমান করে যে সেই অনুযায়ী সে পরিচালনা করবে। অর্থাৎ আমার যদি চাহিদাই না থাকে তাহলে আমি ওই ব্যবসার লাভবান না। প্রকৃত চাহিদা অনুযায়ী চাহিদা থেকে কম বেশি হতে পারে, অর্থাৎ আমরা যেটা হয়তো অনুমান করবো তার থেকে কিছু কম বা কিছু বেশি হতে পারে, কিন্তু এমন না যে আমি অনুমান করলাম 100 পিস বিক্রি হবে, আমার
পার মান্থ এখন দেখা গেল 10 পিস বিক্রি হয়, সেরকম অনুমান করা কিন্তু আসলে প্রকৃত অনুমান না, বা এই যে সঠিক বিচার বিশ্লেষণ না। তো কোনো কারণে প্রকৃত অনুমান বিক্রয় থেকে খুব কম হলে পর্যাপ্ত মুনাফা অর্জন সম্ভব হবে না। পরবর্তীতে যেমন যদি আমরা বলি, শীতকালে অতি শীত আশা করে জ্যাকেট প্রস্তুতকারী কোম্পানি একাধিক জ্যাকেট প্রস্তুত করলো। তো অনেক শীত পড়বে আশা করে তারা অনেক শীতের জন্য শীতের পোশাক বা শীতের জ্যাকেট তৈরি করলো, কিন্তু শীত কম পড়ার কারণে দেখা গেল তার জ্যাকেট অবিক্রিত থাকার সম্ভাবনা থাকে, ফলে প্রতিষ্ঠানের পক্ষে প্রয়োজনীয় মুনাফা অর্জন করা সম্ভব হবে না। এমত অবস্থায় জ্যাকেটের সাথে যদি অন্য কোনো পণ্য প্রতিষ্ঠানটি তৈরি করতো, যে আচ্ছা আমরা জ্যাকেটও বানাচ্ছি, পাশাপাশি আমরা ফুল হাতার টি শার্ট তৈরি করতেছি, অথবা পাতলা খুব গেঞ্জির কাপড়ের আমরা সোয়েটার তৈরি করতেছি বা এরকম, অথবা জিন্স প্যান্ট তৈরি করতেছে, তো এই জিনিসগুলো যদি হয় তাহলে তার পক্ষে মুনাফা অর্জন করা সম্ভব হতো, কারণ ওই যে ঝুঁকি স্থানান্তর হইতো আর কি। ঠিক আছে, তো অন্য পণ্যটার যদি চাহিদা থাকে তাহলে কিন্তু তার ব্যবসায় উন্নতি হবে। এবার আসবো আমরা ঝুঁকি পরিমাপ, অর্থাৎ আমাদের মূলত এখানে ম্যাথমেটিক্যাল অংশ শুরু হবে। তো ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য আমাদেরকে ঝুঁকি পরিমাপ করতে হয়। ভবিষ্যতের প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের বিচ্যুতি থেকেই মূলত আমাদের ঝুঁকি সৃষ্টি। প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের মধ্যে বিচ্যুতি যত বেশি হবে ঝুঁকি তত বেশি, অর্থাৎ দুইটার মধ্যে গ্যাপ যত, আমার প্রত্যাশিত আয় হচ্ছে 10%, আমি পাইলাম হচ্ছে 5%, তাহলে আমার 4%, তাহলে আমার আয় হচ্ছে 4%, তো সেটা হবে আমার আদর্শ আয় হচ্ছে 6% বা এরকম, তো সেই ক্ষেত্রে আমার ঝুঁকিও বাড়বে। তো ঝুঁকি পরিমাপের ক্ষেত্রে আমরা তিনটা পদ্ধতি মূলত আছে, মূলত এই দুইটা পদ্ধতি আসলে বিভেদাঙ্ক যে পদ্ধতিটা সেটা আসলে সব দুইটার ক্ষেত্রেই করতে হয়। মানে বিভেদাঙ্কটা মূলত আমরা সিদ্ধান্ত যখন নরমাল ভাবে নিতে পারি না তখন আসলে বিভেদাঙ্ক করি। তো এছাড়া আমরা দুইটা পদ্ধতিতে ঝুঁকি বের করতে পারি, এক আদর্শ বিচ্যুতি, এক সম্ভাবনা বিন্যাস। এবং তারপর যদি আমরা ডিসিশন সঠিকভাবে না নিতে পারি তখন আমরা এই দুইটার রেজাল্টের উপর বেস করে একটা বিভেদাঙ্ক করার চেষ্টা করি। তো মূলত এই হচ্ছে আমাদের ঝুঁকি বের করার তিনটা উপায়। তো প্রথমত আমরা আদর্শ বিচ্যুতি যে পদ্ধতিটা, আজকে মূলত আমরা সেই পদ্ধতি নিয়ে কথা বলবো। তো এটা তোমাদের পরিসংখ্যানিক পদ্ধতি, তোমরা অনেকেই যারা পরিসংখ্যান নিয়েছো তারা বেশ কিছু চ্যাপ্টার পড়েছো এর মধ্যেই, যেমন পরিমিত ব্যবধান এই চ্যাপ্টারটা পড়েছো তোমরা, ভেদাঙ্ক হয়তোবা দেখেছো, বিভেদাঙ্ক দেখেছো, তো এইগুলা কিন্তু এই যে বিভেদাঙ্ক সেটা কিন্তু এখানে আছে। তোমরা পরিমিত ব্যবধান দেখেছো, তো পরিমিত ব্যবধানও আমাদের সূত্রে কাজ হবে, আসবে এই সম্ভাব্য আদর্শ বিচ্যুতি পদ্ধতিতেই। পরিমিত ব্যবধান যেটা আসলে ইংলিশেরটা এখানে মিনিংটাই দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নামটা হয়তো তোমরা শুনেছো যারা পরিসংখ্যানের, তারা পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানেই পরিমিত ব্যবধান, যেটা আমরা স্ট্যাটিস্টিক্সে পরিমিত ব্যবধান বাংলায় নাম দেওয়া হয়, বাট ফিন্যান্সে এসে বাংলা নামটা একটু চেঞ্জ হয়ে গেছে, আদর্শ বিচ্যুতি বলা হচ্ছে। আর সম্ভাবনা বিন্যাস হয়তো তোমরা এখনো এটা শুরু করো নাই, এই পরিসংখ্যানের সম্ভাবনা বিন্যাসটা সেকেন্ড পেপারে তোমাদের আছে। তো এখানে জাস্ট আমরা নরমাল কিছু জায়গা সম্ভাবনা বিন্যাসের দেখবো অল্প কিছু মূলত, এবং বিভেদাঙ্কটাও তোমরা কিন্তু পরিমিত ব্যবধান যে চ্যাপ্টারটা সেখানে দেখেছো পরিসংখ্যানের স্টুডেন্টরা। তো আসি আমরা আদর্শ বিচ্যুতির সাহায্যে আমরা যদি ঝুঁকি পরিমাপ নির্ণয় করতে যাই তখন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন করা যায়, অর্থাৎ খুব বেশি পরিমাণে ঝুঁকি আছে এরকম প্রজেক্টগুলা আমি নির্ণয় করার জন্য মূলত এই আদর্শ বিচ্যুতি ফরম্যাটটা ব্যবহৃত হয়। এর সাহায্যে চরম ঝুঁকিপূর্ণ পরিমাপ করা যায়। প্রত্যাশিত আয় থেকে গড় আয়ের হারের পার্থক্যের বর্গের সমষ্টিকে বর্গমূল দ্বারা আদর্শ বিচ্যুতি পাওয়া যায়। তো প্রত্যাশিত আয় থেকে আমরা দেখবো, সূত্রটা দেখলে আমরা এই লাইনটা ক্লিয়ার হয়ে যাবো, তো আমি আবার একটু দেখাবো। এই বিচ্যুতির মান, অর্থাৎ এই যে আদর্শ বিচ্যুতির মানটা যত বেশি হলেই ঝুঁকি বেশি, আদর্শ বিচ্যুতির মান কম হলে ঝুঁকি কম। এটির সাহায্যে আমরা অতীতের অর্জিত আয়ের ব্যবধান থেকে যে ঝুঁকির পরিমাপ করা হয় যায় তেমনি ভাবে ভবিষ্যতে প্রত্যাশিত আয়ের ঝুঁকিও পরিমাপ করা হয়। তো আদর্শ বিচ্যুতিকে আমরা সিগমা চিহ্ন, অর্থাৎ এই যে চিহ্নটা অনেকটা এরকম, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আমরা পরিসংখ্যানে এই চিহ্নটাও ইউজ করি। তো এটাকে আমরা সিগমা চিহ্ন বলবো। হ্যাঁ,
তো এটা করার জন্য মূলত এটা হচ্ছে আদর্শ বিচ্যুতির সূত্র। তো আদর্শ বিচ্যুতির সূত্রটা হচ্ছে সিগমা রুট ওভার সামেশন, এটা তোমরা অনেকেই দেখেছো পরিসংখ্যানে যারা আছো, সামেশন মানে যোগ। তো এক্স আই মাইনাস এক্স বার, অনেক সময় এটাকে আর আই লেখে, অনেক বইতে আর দিয়েও লেখে, তো আমরা এক্স দিয়ে লিখতেছি, মাইনাস এক্স বার টু দি পাওয়ার স্কোয়ার এন মাইনাস ওয়ান। তো এক্স বার মানে কি, আমরা পরিসংখ্যানে যদি চিন্তা করে দেখি, এক্স বার মানে পরিসংখ্যানে বলা হয়েছে গড়, কোনো কিছুর গড় করা মানে এটাতে এক্স বার থাকতো। এখানে আমরা এক্স আই গুলো হচ্ছে আমাদের চলকের গড় ছিল, তাই না? এক্স বার মানে চলকের গড়। তো এখানে আমাদের চলকটার নাম হচ্ছে আয়ের হার, অর্থাৎ প্রশ্নে আমাদেরকে আয়ের হার দিয়ে দিবে। বিগত 2, 3, 4 5 যে কয় বছরই থাকুক প্রশ্নে, সেই বছরগুলোর আয়ের হার প্রশ্নে দেওয়া থাকবে। তারপরে আমরা সেগুলার এক্স বার মানে আয়গুলার কি করব, গড় বের করব। এই যে উপরে আমি ফর্মুলাটা লিখেছি, গড়ের ফর্মুলাটা এক্স বার তোমরা জানো, যারা পরিসংখ্যান তারা আরো জানো, যে সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন, যে এক্স বার সমান সমান এটা সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন, অর্থাৎ সামেশন কি যোগ, অর্থাৎ যদি আমার 3টা বছর থাকে, 3টা আয় থাকে, তাহলে 3টা আয়কে যোগ করে আমি 3 দিয়ে ভাগ করবো। এটা নরমালি আমরা ছোটবেলায় গড়ও তাই শিখছি। তো এই হচ্ছে, এবং আমরা n মাইনাস ওয়ান, তারপর সর্বশেষ কাজ হচ্ছে সেটাকে আমরা রুট করব, এবং এইটার অ্যান্সারও কিন্তু রেজাল্টও আমাদের পার্সেন্টেজ ফর্মে আসবে, এবং আমরা 100 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে যদি পার্সেন্টেজে আনতে হয়, এবং পার্সেন্টেজেই আনতে হবে আমাদের রেজাল্ট। তো এইভাবে আমরা আমাদের আদর্শ বিচ্যুতি বা ঝুঁকিটা নির্ণয় করব যখন আমাদের প্রশ্নে, এখানে আমরা একটু মনে রাখবো যে যখন আমাদের প্রশ্নে আয়ের হার দেওয়া থাকবে, বিগত কয়েকটা বছরের আয়ের হার দেওয়া থাকবে, তখন আমরা মূলত, টিচার প্রশ্ন অনেক সময় দুইটা জিনিসও চাইতে পারে, এক হচ্ছে গড় আয়ের হার বের করো, সেটাও আমরা কিন্তু এই যে গড় করব এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে রেখে দিব, এবং আবার অনেক সময় ঝুঁকি বা আদর্শ বিচ্যুতি বের করো। তো আদর্শ বিচ্যুতি বের করা মানে কিন্তু আমাকে আগে গড় আয়ের হারটাও বের করে নিতে হবে, আদারওয়াইজ আমার আদর্শ বিচ্যুতিও হবে না। দেন এখন যদি আমরা একটু সিদ্ধান্ত নিতে চাই এখানে, তো সাধারণত আদর্শ বিচ্যুতির মান যত বেশি, ঝুঁকিও তত বেশি, এবং আদর্শ বিচ্যুতির মান যত কম বা ছোট, তার মানে ঝুঁকিও কম। তো সমান আয়ে কম ঝুঁকি বেশি গ্রহণযোগ্য, অর্থাৎ যদি সেম আয় হয়, যে বলা হচ্ছে দুইটা প্রজেক্ট, প্রথম দুইটা প্রজেক্টেরই আয় 10%, বাট একটা প্রজেক্ট নিতে আমাকে ঝুঁকি নিতে হবে 5%, একটা প্রজেক্ট নিতে ঝুঁকি নিতে হবে আমার 6%, সেক্ষেত্রে আমি কি করবো, যেটাতে 5% ঝুঁকি সেটাই ইনভেস্ট করবো। আর সমান ঝুঁকিতে অধিক লাভ হলে সেক্ষেত্রে আমরা সেটা গ্রহণযোগ্য, অর্থাৎ সেম দুইটা প্রজেক্টের ঝুঁকি যদি 5% হয়, কোনো একটা প্রজেক্ট বলতেছে 5% ঝুঁকিতে তুমি 10% টাকা লাভ পাবা, কোন একটা প্রজেক্ট বলতেছে 5% ঝুঁকিতে তুমি 12% লাভ পাবা, তখন আমি 12%-এ ইনভেস্ট করবো। অর্থাৎ ঝুঁকি সেম হইলে যেটাই আয় বেশি সেটাই যাব, আর আয় সেম হইলে যেটাই আমার ঝুঁকি কম আমরা সেটাই যাব। সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত নীতি। তো আমরা যদি গতদিন আমরা এরকম একটা সূত্র দেখছিলাম, সেটা মূলত কিন্তু আমাদের কি বের করছিল, আয়ের হার বা মুনাফার হার। তো আজকেও কিন্তু এই ফর্মুলাটার ইউজ হবে না, এই ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম যখন আমরা বলেছিলাম যে আমাদের আয়ের হার পার্সেন্টেজ ফরম্যাটে থাকবে, তখন আমরা ব্যবহার করতাম যখন আমাদের আয়ের হারটা গত বছর এবং এই বছর দেওয়া থাকতো, তখন আমরা, বা সম্পদের প্রারম্ভিক মূল্য সমাপনী মূল্য দেওয়া থাকতো, তখন আমরা এটা করতাম আয়ের হার। আর এখানে আমাদের 3-4টা বছরের দেওয়া থাকবে, এখানে মোট 2টা বছরের বা 1 বছরেরই প্রথম ডেট লাস্ট ডেট, তখন আমরা এটা ব্যবহার করতাম। তো এখন আমরা যদি দেখি, বিবিএস কেবলস ও ইস্টার্ন কেবলস কোম্পানি লিমিটেডের বিগত 5 বছরের আয়ের হার নিচে টেবিল একটি দেওয়া হলো। তো 5 বছরের তাদের আয়ের হার গুলো দেওয়া আছে। তো এখানে পার্সেন্টেজ, এই সবগুলাই কিন্তু পার্সেন্টেজ আছে, এই যে প্রথমটা পার্সেন্ট দেওয়া বোঝানো হয়েছে যে সবগুলাই পার্সেন্টেজ ফরম্যাটেই আছে, বা আয়ের হার, আমরা হার মানেই পার্সেন্টেজ, এখানেও সবগুলাই পার্সেন্টেজেই দেওয়া আছে। -5, তার মানে এই বছর কোম্পানির লস ছিল, এবছর কোম্পানি লাভ করতে পারে নাই। এখন আমরা বিবিএস কেবলস ও ইস্টার্ন কেবলস লিমিটেডের গড় আয়ের হার নির্ণয় করব এবং আদর্শ বিচ্যুতির পরিমাণ নির্ণয় করব। তো প্রশ্নে যদি শুধুমাত্র গড় আয়ের হার বলে, সেক্ষেত্রে তো আমরা গড় আয়ের হার পর্যন্ত বলবো। প্রশ্নে যদি শুধু আদর্শ বিচ্যুতি বলে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের গড় আয়ের হার বের করেই তারপরে আদর্শ বিচ্যুতি বের করতে হয়। তো আমরা প্রথমে আয়ের হার দুইটা বের করে ফেলি। আয়ের হার গুলা কি, সবগুলা পার্সেন্টেজকে আমরা আয়গুলাকে যোগ করে সংখ্যা দিয়া বা বছর সংখ্যা দিয়ে ভাগ করলে এখানে 5, তোমরা বাংলা ফরম্যাটে লিখবে, আমি বলছি
তো বাংলায় এখানে পার্সেন্ট না দিয়ে পয়েন্ট আকারে নিয়ে তোমরা লাস্টে 100 গুণ করতে পারো, সেটাও সম্ভব, অথবা পার্সেন্টেজ রাইখাও করতে পারো, এটা আপ টু ইউ। ঠিক আছে, তবে আমি এই চ্যাপ্টারের ক্ষেত্রে বলবো তোমরা পার্সেন্টেজটা রেখেই করো। বাট কেউ যদি মনে করো যে না আমরা সব পার্সেন্টেজ দশমিকে নিয়ে করব, সেটাও করতে পারো, সেটা করলেও কোনো প্রবলেম নাই। কারণ কনফিউশন করা যাবে না যে কিছু চ্যাপ্টারে পার্সেন্টেজ, কিছু চ্যাপ্টারে পয়েন্ট। এর জন্য কেউ যদি ভাবো যে না আমরা সব পার্সেন্টেজে রাখবো না, আমরা সব দশমিকে নিব, কারণ অনেক চ্যাপ্টারে আমাদেরকে দশমিকে নিতে হবে, তো সব দশমিকে নিয়ে যাও, সেটা হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি। আর কেউ যদি একটু 2-1 মিনিট সময় বাঁচানোর জন্য চিন্তা করো, সেই ক্ষেত্রে এইভাবে পার্সেন্টেজ রেখে রেখে করতে পারো। পরীক্ষায় 2-1 মিনিট সময় বাঁচানোর জন্য হইলে এটা, বাট সময় বাঁচানোর জন্য যদি ভুল হয়ে যায় যাতে, তাহলে কিন্তু একটা প্রবলেম। অনেকে দেখা যায় এখানে পার্সেন্টেজ রাইখা করে, পরে যায় আবার 100 দিয়ে গুণ করে, এটা একটা প্রবলেম। কারণ ওই যে মনে থাকে তার লাস্টে 100 দিয়ে গুণ যেটা করে, কিন্তু লাস্টে 100 দিয়ে গুণ তখনই হবে যদি আমি দশমিকের আকারে নিয়ে যাই এটাকে। ঠিক আছে, আর দশমিকে যদি না নেই তাহলে আর হবে না। তো এখন আমরা গড় আয়ের হার, তো আমার ফর্মুলাতে কি ছিল, সামেশন এক্সআই, তার মানে সবগুলো আমরা আয়ের হার গুলাকে যোগ করব এবং 5 দিয়ে ভাগ করব। সেম ভাবে আমরা যদি ইস্টার্ন কেবল সেটটা বের করি, তো এখানে 16.5 যা আছে, তো সেগুলো আমরা নিলাম, এটা মাইনাস ফরম্যাটে আছে, তো আমরা এটা ব্র্যাকেট দিয়ে লিখলাম। তো এটা আসলে এখানে একটা ক্যালকুলেশন করার সময় এটার আগে মাইনাস দিব আর বাকিগুলো সব প্লাস। তো এটা আসতেছে 12%, তার মানে প্রথম বিবিএস কেবল সেটটা আমার 13% আয়ের হার, ইস্টার্ন কেবলসে আমার আয়ের হার 12%। এখন আমরা আদর্শ বিচ্যুতি বা সিগমা বের করব। তো সিগমা বের করার সময় আমাদেরকে কি করতে হবে, ফর্মুলা এটা সামেশন xi মাইনাস x বার, তার মানে প্রত্যেকটা সালের আয় থেকে আমরা গড়টা মাইনাস করবো, তাহলে দেখো, এবং তারপর বর্গ করব, তারপরে স্কোয়ার করব, তারপর বছর সংখ্যা থেকে 1 নিয়ে। তো এখানে দেখো আমরা যখন এখানে বলা হয়েছিল ভবিষ্যতের প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের মধ্যে, যখন আদর্শ এই যে প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের মধ্যে আদর্শ বিচ্যুতি যত বেশি, প্রত্যাশিত এখানে না, এই যে চরম ঝুঁকিপূর্ণ একটি আদর্শ বিচ্যুতির মান প্রত্যাশিত আয় থেকে, প্রত্যাশিত আয় মানে যেটা আমার প্রশ্নে দেওয়া আছে সেখান থেকে গড় আয়ের হারের পার্থক্য, তাহলে কিন্তু আমরা পার্থক্য করতেছি। প্রত্যাশিত আয় থেকে গড় আয়ের হার মাইনাস করা মানে পার্থক্য, পার্থক্যের বর্গ, তাহলে বর্গ করলাম, পার্থক্য করে সেটাকে স্কোয়ার করলাম, বর্গের সমষ্টিকে, তারপরে সেটা কি করছি, সমষ্টি করছি, তারপরে বর্গমূল দ্বারা আদর্শ বিচ্যুতি পাওয়া যায়, তারপরে সেটাকে আমরা রুট ওভার করছি। তো অনেকে আবার এটাও লেখে যে এটা দ্বারা ভাগ্য হয়েছে, সেটাও লিখতে পারো, মানে বছর সংখ্যা দিয়ে ভাগ করে বা বছর সংখ্যা থেকে 1 কম ভাগ করে রুট বর্গমূল করা। তো এটা কিন্তু ওইখান থেকেই আসছে মূলত। তো এই ক্ষেত্রে আমাদের 12 মাইনাস 13 স্কোয়ার, সামেশন ভেঙে প্লাস হয়ে গেল, তারপরে 11 মাইনাস 13 স্কোয়ার, তারপরে 12 মাইনাস 13 হোল স্কোয়ার, তারপর 14 মাইনাস 13 হোল স্কোয়ার, তারপর 16 মাইনাস 13 হোল স্কোয়ার। তারপর আমরা প্রত্যেকটা স্কোয়ারের মান বের করছি, যেমন প্রথমটা 1, তারপর একটা 4, অর্থাৎ -2 ছিল, -2 এর স্কোয়ার করলে 4, 12 -1 ছিল, -1 এর স্কোয়ার করলে +1, 13 -1, তারপর 13 16 -13 মানে 3 স্কোয়ার 9, তারপর এটা যোগ করলাম, যোগ করে আমরা 5 এর থেকে 1 বিয়োগ 4, 4 দিয়ে ভাগ করছি। এক লাইনে পুরাটা করা যায়, তুমি সবগুলা যোগ যোগ করে 4 দিয়ে ভাগ, তারপর রুট, এটা যেহেতু আমার 100 দিয়েই আছে পার্সেন্টেজেই, তো 100 দিয়ে গুণ করতে হবে না। তো আমরা এইভাবে আদর্শ বিচ্যুতি বের করব। সেম ভাবে আমরা ইস্টার্ন কেবলস এর ক্ষেত্রে একই কাজ করব। ইস্টার্ন কেবলস এরটা 12% ছিল, তাহলে 16 মাইনাস 12 টু দি পাওয়ার হোল স্কোয়ার, -5 মাইনাস 12 টু দি পাওয়ার হোল স্কোয়ার, 12 মাইনাস 12 হোল স্কোয়ার, 20 মাইনাস 12 হোল স্কোয়ার, 17 মাইনাস 12 হোল স্কোয়ার। এক্ষেত্রেও n5 i -1, এবং সেটাও একইভাবেই আমরা 16 মাইনাস 12, তার মানে 4 এর স্কোয়ার করলে 16%, -5 -12 মানে 17, 17 এর স্কোয়ার করলে 289, 12 মাইনাস 12 মানে 0, 0 স্কোয়ার 0, 20 মাইনাস 17 3 স্কোয়ার 9, 17 মাইনাস 12 মানে 5 স্কোয়ার 25 ডিভাইডেড বাই 4, তার মানে এটা যোগ করে সবকটা 339, তাহলে 339 ডিভাইডেড বাই 4 করে একই লাইনে আমরা রুট করলে আমরা 9.12% পাবো। তো এখন যদি এখানে ডিসিশন নিতে বলতো, আমাদের এখানে যদিও বলে নাই, তো আমরা ডিসিশন নেওয়াটা নিয়ে এখন কোনো কাজ করব না, যেহেতু আদর্শ বিচ্যুতি আমরা ডিসিশনটা পরে দেখবো, আসলে পরের ক্লাসটা যখন হবে তখন আমরা আরো ডিসিশন মেকিংটা কিভাবে করব সেটা দেখব।
এটার ক্ষেত্রে ডিসিশন নেওয়াটা আমাদের জন্য একটু কঠিন। তবে আমি লাস্ট একটা নোট বলে রাখতেছি, তোমরা একটু লিখে রাখো যে যেই প্রজেক্টের ঝুঁকি বেশি সেই প্রজেক্টের আয় বেশি, যেই প্রজেক্টের ঝুঁকি কম সেই প্রজেক্টের ঝুঁকি কম। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এই নীতিটা মনে রাখতেই হবে। ঝুঁকি কম হলে আয় কম, আয় কম হলে ঝুঁকি কম। ঠিক আছে, ঝুঁকি বেশি আয় বেশি, ঝুঁকি কম আয় কম, ঝুঁকি বেশি আয় বেশি, ঝুঁকি কম আয় কম, এটা মনে রাখবে সবাই। তারপর আমাদের তাহলে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তখন আমরা বুঝতে পারবো যে আসলে একটা প্রবলেম ক্রিয়েট হয়। তো এখানে যদি আমরা একটু চিন্তা করি যে এখানে আমার ঝুঁকি 13%, 13% ঝুঁকি নিয়ে, সরি 13% আয়, আমার ঝুঁকি কত 2%, 2% ঝুঁকি নিলে আমার 13% আয় পাবো। আর পরেরটায় আমার 9% ঝুঁকি নিলে আমি 12% আয় পাবো। তার মানে অটোমেটিক্যালি আমার ঝুঁকির চিন্তাতে যদি আসি, তাহলে ঝুঁকি কম আয় বেশি, তাহলে উল্টা হয়ে যাচ্ছে না? আমাদের নীতিতে কি ঝুঁকি কম আয় কম, বাট আমরা ক্যালকুলেট করতে দেখতেছি যে ঝুঁকি কম আয় বেশি, বাট এখানে 9%, তার মানে 2 আর 9, তার মানে 9 এ ঝুঁকি বেশি, কিন্তু আয়ের হারের ক্ষেত্রে আয় বেশি হওয়ার কথা ছিল না সেকেন্ডটায়, কিন্তু আয় কম হচ্ছে। তার মানে ইস্টার্ন কেবল নীতি অনুযায়ী কিন্তু এখানে ফলো হচ্ছে না। এখানে কি হয়েছে, ঝুঁকি কম আয় বেশি, আয় কম ঝুঁকি বেশি, বাট আমরা নীতিতে কি বলছি, আমাদের ঝুঁকি কম হলে আয় কম, দুইটাই কম বা দুইটাই বেশি, বাট এখানে সিচুয়েশন অনুযায়ী ম্যাথে উল্টা বলতেছে। তো তার মানে আমাদের ইস্টার্ন ক্যাবেলসটা আসলে গ্রহণযোগ্য হবে না, সহজে যদি আমরা চিন্তা করি। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, এবং আজকের আলোচনা শেষে তোমাদের জন্য একটি SW, যে চাকরির পাশাপাশি তিনি আর্থিক বাজারে বিনিয়োগ করেন, দুটি সিকিউরিটিজের পোর্টফোলিও অন্তর্ভুক্ত করবেন। তো দুইটা প্রজেক্টের দেওয়া আছে আমাদের আয়ের হার। তো সেম ভাবে আমি যে ম্যাথটা দেখিয়েছি হুবহু একইভাবেই তোমরা কিন্তু এই ম্যাথটা করবে, এবং ঝুঁকি স্থানান্তর কিভাবে করা যায় সেটা একটা উদাহরণ সহ ব্যাখ্যা করবে। যেমন আমি একটা রেস্টুরেন্টের এক্সাম্পল দিয়ে বলেছি, তোমরা তোমাদের মতন অন্য একটা ঝুঁকি স্যাম্পল এখানে ইউজ করবে এবং বলবে যে কিভাবে করবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।